এসবি প্রধান মনিরুল ইসলাম। তো এই এসবি প্রধান মনিরুল ইসলাম তিনিও এখন ভালো মানুষ হয়ে গিয়েছেন। যে মানুষটা শেখ হাসিনার এই 15 বছরে নিরীহ নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে ক্রস ফায়ার, হত্যা এবং এই জঙ্গি নাটকগুলো সব সেই সাজাতো। তো হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্যান্য পুলিশ অফিসার যারা ছিল, ডিবি হারুন টারুন, তাদের মতো তারও পরিণতি হচ্ছে। সেও পালিয়ে গিয়েছে, সে পালিয়ে গিয়েছে ভারতে। কয়েক মাস কোনো খবর টবর ছিল না। পরে ভারতের একটি মুদি দোকান থেকে একজন ছবি তুলে পাঠিয়েছে, সে কিছু গ্রোসারি দোকানে কেনাকাটা করতেছে। তো এই মনিরুল ইসলামও এখন আসলে ভালোর অভিনয় করে, মানে সবাই ভালো হয়ে গেছে। হাসিনার আমলে কেউ কিচ্ছু করে নাই, সবাই ভালো হয়ে গেছে। এই হাসিনার আমলে এই এসবির লোকেরা আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার বাইরে মারছে, শুধু আমি এই ফেসবুকে ইউটিউবে কথা বলি বা লেখালেখি করি বলে। এই এসবির লোকেরা তো এটা কি মনিরুল জানতো না? জানতো তো। কারণ একেবারে ঢাকা শহর থেকে এসবি গিয়ে ওই গ্রামের বাড়িতে গিয়ে আমার মানে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুঁজবে মোটরসাইকেল নিয়ে, আর এটা কি মনিরুল জানতো না? যাই হোক, এখন সব সাধু আর কি। তো মনিরুল লিখেছে যে তার বন্ধু তার সঙ্গে কীভাবে বেমানি করেছে। একটু শোনাই আর কি। ফেসবুকে কি লিখেছে। লিখেছে, আমার মায়ের মুখে প্রায় শুনতাম, বন্ধু চিনো নিদানে আর ঘোড়া চিনো ময়দানে। ময়দানের ঘোড়াদৌড় কিংবা যুদ্ধের ময়দানে ঘোড়ার পারঙ্গমতা পরীক্ষার সুযোগ হয় নাই, তবে বন্ধু চিনার অভিজ্ঞতা কম বেশি সবারই হয়েছে। বরাবরই আমার প্রকৃত বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত। সবারই সীমিতই থাকে মনিরুল, কারো বেশি থাকে না। কিন্তু এই 29 বছরের চাকরির সুবাদে অগণিত সংখ্যক সহকর্মী, বিভিন্ন সার্ভিস ও বাহিনীর সদস্যদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। ওই অর্থে বন্ধুত্ব না হলেও ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সহকর্মীদের অনেকেই ছিল যাদের পেশাগত কোনো আপদ বিপদে কিংবা সম্মান রক্ষায় যথাসম্ভব চেষ্টা করেছি। চেষ্টা তো করবেনই। এবং এই মনিরুল কিন্তু প্রচুর পলিটিক্যাল বক্তব্য দিত। সে একজন পুলিশ, সরকারি কর্মকর্তা। সে এই শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিত, একদম ওপেন। তাদের অনেকে জানতেও পারে নাই যে আমি তাদের জন্য নেপথ্যে কতটা সহায়তার হাত বাড়িয়েছি। বিনিময়ে প্রয়োজনে কোনো ধরনের সহায়তা কিংবা প্রতিদানের প্রত্যাশা যে ছিল তাও না, মানে অনেকের উপকার করছে, বিনিময়ে কিছু আশা করে নাই আর কি। এবং কেউ কেউ কিছু কিছু উপকারের কথা ভালো করেই জানতো এবং সুযোগ পেলেই কৃতজ্ঞতা প্রকাশ করত। অনেকের ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশের মাত্রা ছাড়িয়েও যেত। এই দেশের কোটি কোটি মানুষের মতো আমারও সবচেয়ে বড় নিদান কান এসেছিল গত বছরের অগাস্টে। তা তো আসবেই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত মাস বলে মনে হয় আগস্ট। এখন এই মনিরুলের কাছে যেটা অভিশপ্ত, আমাদের কাছে সেটা হচ্ছে মুক্তির মাস। বিশ্বের ইতিহাসে বলায় অনেকেই বোধহয় ইতিমধ্যেই সলিমুল্লাহগিরি ফলানোর মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ওই সলিমুল্লাহ সাহেবকে পছন্দ করেন আর কি, ডক্টর সলিমুল্লাহ, ওই সত্য কথা বলে। তো সলিমুল্লাহগিরি দেখানোর আগে সমসাময়িক একজন শৌখিন ভালো মানের লেখকের আগস্ট আফসায়া নামের উপন্যাসে বর্ণিত যুগে যুগে দেশে দেশে আগস্টে কী ধরনের ট্রাজিক ঘটনা ঘটেছে তা পড়ে নিতে পারেন। যাই হোক, গত বছরের 5ই আগস্ট দুপুরে যখন দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চলছে, তার ভাষায় ধ্বংসযজ্ঞ, তখন একটা ফোন পেয়ে জানতে পারলাম আমার বাহিনীর একজন ফোন করে আমার লোকেশন জানতে চাইতেছে। প্রথমে ভাবলাম এই ভদ্রলোক তো সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করত, তাই দুর্দিনে আমার খবরাখবর নিচ্ছে। কিন্তু ওই ফোন কলের বাকি অংশ শুনে একটা বড় ধাক্কা খেলাম। ওই ভদ্রলোক মূলত মব পাঠানোর জন্য আমার লোকেশন জানতে চেয়েছে। একটু পরে আমার একজন নির্ভরযোগ্য পলিটিক্যাল সোর্স একটা খুদে বার্তা পাঠালো, যা সারমর্ম হলো একটি রাজনৈতিক সংগঠনের কতিপয় মধ্যম সারির নেতা নাকি তাকে ফোন দিয়ে আমি সহ 2-3 জন পুলিশ সদস্যের লোকেশন জানতে চেয়েছে। জবাবে আমার সোর্স বলছে যে সে জানে না। তখন পুলিশ যে হেডকোয়ার্টার্স, নতুন হেডকোয়ার্টার্স, এটার 19-20 তলা ভবনের ছাদ থেকে তখন চারদিকে বিভিন্ন বয়সের মানুষের ঢল, আগুন আর ধোঁয়া দেখেছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেদিনই জীবনের শেষ দিন বলে ধরে নিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে যাওয়াটারই পরামর্শ দিয়েছিলাম। তাদের কাছ থেকে সেদিনই টেলিফোনে বিদায় জানিয়েছিলাম। ওই কয়েক ঘন্টা অনেকেরই ফোন পেয়েছি, তারা কেউ কেউ নিজেদের বিপদে সহায়তা চেয়েছে। আমি পরামর্শ দেওয়া ছাড়া আর কোনো সহায়তাই করতে পারিনি। অনেকের বিপদের মধ্যেও আমার জন্য উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে ফোন করেছে। তারপর কয়েক ঘন্টা একাই একটা রুমে বসে সেকেন্ড গুনেছি, মিনিট গুনেছি এবং আশু বিপর্যয়ের প্রতীক্ষা করেছি। তারপর সন্ধ্যার দিকে অনেক কষ্টে
নিরাপদ স্থানে পৌঁছাই। কি করে পৌঁছালাম, তারপর দ্রুত সব ঘটনা ঘটেছে এবং কিভাবে কি হয়েছে, কোথায় গিয়েছি, সবই পর্যায়ক্রমে লিখব। আমরা অপেক্ষা রইলাম। 5ই আগস্ট এবং পরবর্তীতে এমন কিছু জায়গা থেকে সহযোগিতা ও সহমর্মিতা পেয়েছি এবং পাচ্ছি যাকে কখনোই কল্পনাতেও আসেনি। আমার যাদের কাছে বড় কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু ন্যূনতম সৌজন্য আশা করেছিলাম, তাদের বেশিরভাগের আচরণেই আমি নিজের অজান্তেই অনেকটা আহত হয়েছি। আবার যাদের উপকার করেছি বা করতে না পারলেও চেষ্টা করেছি, তাদের কেউ কেউ এতটা অকৃতজ্ঞ কিংবা এত বড় কৃতজ্ঞ হতে পারে যা অবিশ্বাস্য লেগেছে। জীবনের এই পর্যায়ে এসে এসব নিয়ে ভাবার অফুরন্ত সময় পেয়েছি। সেদিন নবনীতা চৌধুরীর বয়ানে 5ই আগস্টের ঘটনা বিশ্লেষণ শুনে মনে পড়ল যে আমি তো নিজেই অনেক ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী। বয়ান শুনে আমার সংগ্রহের বইটা পুনরায় নড়াচড়া করলাম। 5ই আগস্টের প্রথম কিছুদিন সুযোগ না পেলেও ওই মাসে সুযোগ পেয়ে সংগ্রহ করেছিলাম সন্দীপ চক্রবর্তী কর্তৃক প্রণীত প্লেসি দ্য ব্যাটেল, দ্য চার্জড, দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্টোরি বইটা। যদিও 15ই আগস্ট এই বইটা নিয়ে পোস্ট দেবো ভেবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয় নাই। কিন্তু কয়েকদিন আগে নবনীতার বয়ানের পর আজ বই নিয়ে একটা পোস্ট দিয়েই ফেললাম। আচ্ছা, নবনীতার কথা দুবার উল্লেখ করছে, নবনীতার ভিডিও মনে সব দেখেছে, আমি দেখি না, কারণ নবনীতা কী বলবে আমি ভালো করেই জানি। এদের ভিডিও দেখে সময় নষ্ট করতে চাই না। তো শেষ করি রবীন্দ্রনাথ দিয়ে। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। মানে উনি আর কি ওই রবীন্দ্রনাথ উক্তি দিয়ে মানে বোঝাতে চায় আর কি, যে আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। তো শেষে আবার বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যে আমি কিন্তু বাংলাদেশের ঘটনার সাথে তুলনা করার জন্য বই নিয়ে পোস্ট দেই নাই, তারপরও কেউ যদি মিল খুঁজতে যান তাহলে কিন্তু দায় দায়িত্ব আমার না। তো এরকম বিভিন্ন পোস্ট তিনি প্রায় সময় দেন। এই যে এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্ট দিয়েছেন। এবং এই মনিরুলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমার ঠিক মনে পড়তেছে না, যে এই 5ই আগস্টে যখন এই সমস্ত ঘটনা চলতেছে তখন সম্ভবত মনিরুলরা তারা ওই শেখ হাসিনার কাছ থেকে টাকার বস্তা নিয়ে এসেছেন এই আন্দোলনকারীদেরকে দমন করার জন্য। গণভবন থেকে টাকার বস্তা নিয়ে সেই এসবিতে ঢুকেছিল। কিন্তু হাসিনা যখন পালিয়ে যায় এবং চারিদিকে বিশৃঙ্খলা, তখন ওই টাকাগুলো সে আসলে ভোগ করতে পারেনি। তার এক সহকর্মী আবার ওই টাকাগুলো মেরে দেয়, তার সহকর্মী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তো এইভাবেই মনিরুল গণভবন থেকে যে বস্তা বস্তা টাকা নিয়ে এসেছিলেন ওটা তিনি ভোগ করতে পারেননি। তো দর্শক, এই হচ্ছে পরিণতি। একটা লোক পুলিশের সদস্য হয়ে আজীবন সে দলকানা ছিল, আওয়ামী লীগ করেছে, নিরীহ মানুষদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে ফাঁসিয়েছে। এখন ভারতে পালিয়ে, ভালো নাই ঠিক আছে, ভারতে কেউ ভালো থাকে, ইউরোপ আমেরিকা হলে কথা ছিল। এখন সে মানে সাজে আর কি, ওই যে জ্ঞানী বইটুই পড়ে, আমাদের যা গেছে একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। তো এই মনিরুল রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার সেই দুটো লাইন বলল আওয়ামী লীগকে উৎসাহ দেওয়ার জন্য, মানে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। তো পরেরটুকু সে বলবে, হয়তো এই পোস্টে না পরের পোস্টে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তো এই হচ্ছে গিয়ে মনিরুলের অবস্থা। এই মনিরুলদেরকে দেখে বর্তমানে যে পুলিশ সদস্যরা আছে তারা শিক্ষা লাভ করুক, তারা সৎপথে চলুক, এটাই প্রত্যাশা। এবং ধন্যবাদ।